আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের শেয়ার বাজারে ইসলামিক ধারার যে ব্যাংকগুলো আছে, তো এগুলো সম্পর্কে আপনারা জানতে চান যে সুদমুক্ত ইসলামিক ধারার ব্যাংকগুলোতে বিনিয়োগ রিলেটেড কোন ব্যাংকটা ভালো হবে। তো দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক যেটা ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা শেয়ার বাজারে এখনো শেয়ার ক্রয় করা লাভজনক না। কারণ তার এনপিএল খেলাপি ঋণ 49% এখন পর্যন্ত। প্রায় আগামী 2 বছরও তারা যদি বাংলাদেশ ব্যাংক কোনো নিয়ম চেঞ্জ না করে, যদি এইবার তো দিতে পারবে না, আগামী 2 বছরও তারা কোনো প্রকার লাভ্যাংশ ঘোষণা করতে পারবে না। হয়তো স্পেশাল কোনো ক্যাটাগরিতে তারা শেয়ার বোনাস দিতে পারে যদি অনুমোদন দেওয়া হয়। নর্মাল ক্যাটাগরিতে যে বিদ্যমান নিয়ম অনুযায়ী আগামী 2 বছরও ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোনো প্রকার লাভ্যাংশ শেয়ার বাজারে দিতে পারবে না। এরপরে আল আরাফা, সেটারও অবস্থা ভালো না। শুধু একটাই ব্যাংক আছে, শাহজালাল ইসলামিক ব্যাংক। তো আজকে সেটা সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব। বাকি পাঁচটা ইসলামী ধারার ব্যাংক তাদের তো ট্রেডিং বন্ধই আছে, এটা ছাড়া আরো যেই আছে সেটার অবস্থা কিন্তু ভালো না। তো চলুন দেখা যাক 2025 সালের জন্য ইসলামিক শাহজালাল ইসলামিক ব্যাংক তারা যে লাভ্যাংশটা ঘোষণা করেছে সেটাও একটু দেখার চেষ্টা করি। তারপরে আমরা ব্যাংকটার ভালো মন্দ দিক আসতেছি। তো ব্যাংকটা যেটা ছিল 2024 সালে তারা অতটা লাভ করতে পারে নাই, তাদের ইপিএসটা কমে গিয়েছিল। কিন্তু 2023 সালে তাদের ভালো ছিল। 24 সালে কমে যাওয়ার পরে 2025 সালে তারা আবার আর্নিংটা আগের জায়গায় ফিরিয়ে আনতে পেরেছে। মানে 2024 সালে 1 টাকা 52 পয়সা ছিল প্রতি শেয়ার প্রতি, আর সেটা এখন 3 টাকা 31 পয়সা। হিসাব করলে প্রায় বলতে পারেন যে দ্বিগুণ পরিমাণে, 100রও বেশি, তারা 100%-এর বেশি লাভ করেছে। তবে এটা যদি তারা 2024 সালে কন্টিনিউ থাকতো, তাহলে আমরা ব্যাংকটাকে ভালো বলতে পারতাম। এটা যেমন হয়েছে যে 23-এ তাদের ভালো ছিল, 24-এ প্রায় কমে গিয়েছে। তো সেটাকেই তারা জাস্ট রিগেইন করছে, তো তারপরে এটা একটা ভালো দিক। ন্যাব 23 টাকা, আগে যেটা ছিল 21 টাকা। আর অপারেটিং ক্যাশ ফ্লো আগে ছিল 8 টাকা গত বছর, এই বছরে 12 টাকা। এই দিক থেকে ভালো আছে তারা। তারা যেটা করেছে যে 13% ডিভিডেন্ড ঘোষণা করেছে, মানে শেয়ার প্রতি 1 টাকা 30 পয়সা। যদিও শেয়ারটার দাম মোটামুটি বলতে পারেন যে 15 থেকে 20-এর মধ্যেই সারা জীবন ঘোরাঘুরি করে, এর চাইতে এদিক সেদিক কিন্তু যায় না। আর এর ইপিএসটা যদি আমরা দেখি, এদের রিপোর্টে যেটা বলা হচ্ছে যে তাদের ইনভেস্টমেন্ট ইনকামটা বৃদ্ধি পেয়েছে, শেয়ার এবং সিকিউরিটি তাদের ব্রোকারেজ হাউসে সেখান থেকে বৃদ্ধি পেয়েছে, এবং আদার অপারেটিং ইনকাম বৃদ্ধি পেয়েছে। প্রকৃত ইনভেস্টমেন্ট থেকে আসলে অতটা কিন্তু বৃদ্ধি পায় নাই। তো যাই হোক, এদের রেকর্ড ডেট হচ্ছে 30শে এপ্রিল। এই ডেটে আপনার নামে থাকলে আপনি বোনাস পাবেন। অ্যানুয়াল এজিএম যেটা 24শে মে। তো কথাটা হচ্ছে যে ভাই এখন কিনবেন কিনা, কথা হচ্ছে যে না, এখন এই ডিভিডেন্ডের আশায় এই ব্যাংকটার শেয়ার কেনার কোনো দরকার আপনার নাই। তো এই ব্যাংকটার আমরা যদি জাস্ট এদের একটু ঢাকা ওয়েবসাইটে থেকে এদের একটু যদি এই ডিভিডেন্ডের ইতিহাসটা দেখি, এরা 2024-এ দিয়েছে 10%, 23-এ দিয়েছে 14%, 22-এ দিয়েছে 12%, 21-এ দিয়েছে 10%। তো বুঝতেই পারতেছেন এটা আসলে ঘোরাঘুরি করতেছে নিম্নের মধ্যেই। আর শেয়ার বোনাস 22-এ দিয়েছিল, 21-এ 20-এ দিয়েছিল, তবে খুবই কম পরিমাণ। তার মানে এর শেয়ার সংখ্যা বাজারে কিন্তু অতটা বেশি না। আর এদের পে আউট রেশিও অনেক বেশি। অন্য ব্যাংকগুলা যেমন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তারা রিটেইন আর্নিং রাখে, ব্যাংকটার শাখা প্রশাখা বৃদ্ধি করে। কিন্তু শাহজালাল ইসলামী ব্যাংকের রিটেইন আর্নিং রাখার প্রবণতাটা কম, মানে যেটা ইনকাম করে মোটামুটি তারা দিয়েই দেওয়ার চেষ্টা করে। এখন যদি আমরা যেটা করার চেষ্টা করি, অ্যানুয়াল রিপোর্ট থেকে যদি তাদের 3 বছরের জাস্ট সামান্য ইতিহাসটা একটু দেখাই, দেখেন যে 2022 সালে ছিল 3 টাকা 17 পয়সা, 23 সালে তাদের 3 টাকা 26 পয়সা, যেটা আমরা বললাম যে 24 সালে তাদের কমে গিয়েছিল, কত হয়েছিল 1 টাকা 52 পয়সা। তো 25 সালে এসে আবার ওই আগের মতো আগের জায়গায় ফেরত গিয়েছে। তো এটার জন্য ব্যাংকটাতে যে নতুন কোনো কিছু হয়ে গেছে এমন কিন্তু না। তো এদের এখন পর্যন্ত ব্রাঞ্চ হচ্ছে 141টা। তো এরাও ব্রাঞ্চ সংখ্যা ততটা বাড়াচ্ছে না। এজেন্ট ব্যাংকিং এদের শুরু করেছে, 120টা এজেন্ট ব্যাংকিং আছে। এটিএম এর সংখ্যাও এদের 136টা। তো মোটামুটি এ পর্যন্তই আমরা বলতে পারি। আর ব্যাংকটার যদি রিটার্ন অন ইকুইটি আরওই যদি আমরা দেখি, 2022-এ ছিল 16%, যেটা খুবই ভালো। 2023-এ 15, আর 2024-এ একদম 50% কমে গিয়েছিল। এবার 2025-এ আবার আগের মতোই আসবে।
এখন এই ব্যাংকটাতে আসলে আমরা বিনিয়োগ করব কি করব না, বা কেন করব না, সেগুলো যদি আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করি, তাহলে গত 10 বছরে ব্যাংকটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 17 টাকা 80 পয়সা। গত 10 বছরে যদি এর আমরা শেয়ার প্রাইসটা দেখি, স্টক প্রাইসটা যদি দেখার চেষ্টা করি, দেখেন যে 2015 সালে ছিল 8 টাকা 50 পয়সা, 16 সালে 9 টাকা 90 পয়সা, 17তে তার দামটা বেড়ে গিয়েছিল অনেক বেশি। তো এরপরে তার দামটা মোটামুটি যেটা বললাম 15 থেকে 20-এর মধ্যেই ঘোরাঘুরি করতেছে। তার পি রেশিও যদি দেখি, এটা সবচেয়ে হাইয়েস্ট, বর্তমানে কেনার মতো যোগ্য না। বাংলাদেশে অন অ্যাভারেজ যে ব্যাংকিং শেয়ার আছে সে তুলনায় তার পি রেশিওটা অনেক হাই। এখন এটা না কেনাই কিন্তু আমাদের জন্য ভালো। এটা কিনে আপনি দীর্ঘমেয়াদে লাভ কিন্তু করতে পারবেন না। এরপরে এর যদি আমরা রিটার্ন অন ইকুইটিটা যদি দেখার চেষ্টা করি, গত 10 বছরে দেখেন যে 7, 15, 17, 13, 11, 10, 8, 9, মানে কোনো কনসিস্টেন্সি নাই। তো যেখানে একটা কনসিস্টেন্সি নাই, এরকম ব্যাংকে আমাদের বিনিয়োগ করার কোনো প্রশ্নই উঠে না। রিটার্ন অন অ্যাসেট যদি দেখি, আমরা যেটা বলি যে অন্তত 1% হওয়াটা ভালো, এরা 1%-এ নিতে পারতেছে না, তার মানে অ্যাসেট অ্যালোকেশন এদের কিন্তু ভালো না। এরপরে যদি আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, তারা ইনকাম বেশি করে না, কিন্তু যেটা করে তার ম্যাক্সিমামই দেখেন যে মোটামুটি তাদের 73%, 65%, 43%, মানে পে আউট রেশিও তাদের ভালো। তো মোটামুটি তারা দিয়ে দেয়, তাদের কাছে রাখে না। এরপরে যদি আমরা যেটা দেখার চেষ্টা করি, আজকের শেয়ার বাজারে তাদের এখানে একটা জিনিস হচ্ছে যে আসলে ডাইরেক্টরদের কাছে 43%-এর উপরে কি আছে, শেয়ার আছে। এটাই হচ্ছে বলতে পারি যে একটা ভরসার জায়গা। তারপরেও যারা সুদমুক্ত ব্যাংকিং শেয়ারে বিনিয়োগ করতে চান, একটাই মাত্র আছে, শাহজালাল ইসলামিক ব্যাংক। বাকিগুলাতে আপাতত বিনিয়োগ করার মতো কোনো আমাদের কি নাই, অবস্থায় কিন্তু নাই। এটা যদি গত 10 বছরেরও যদি আমরা একটু চার্টটা দেখার চেষ্টা করি, শাহজালাল এস এ শাহজালাল ইসলামিক ব্যাংক, আমরা মান্থলি চার্টে যাই, দেখার একটু চেষ্টা করি যে আসলে এর অবস্থাটা কি। তো দেখেন এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, মোটামুটি মান্থলি চার্টে দেখতেই পাচ্তেছেন যে শেয়ারটা আসলে অত কোনো মুভমেন্ট কিন্তু নাই। সেই 2000, আমরা যদি বলি মোটামুটি 2018 সালে একটু বাড়ছিল, এই যে 2016 সালে 11 টাকা ছিল, এরপরে 31 টাকায় পৌঁছাইছিল একবার, কবে, 2017 সালে। এরপর থেকে যে এটা নিম্নমুখী আছে, আছেই। তো বলতে পারেন যে এই শেয়ারটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করতেছে। তো এই জন্য আমরা বলি যে আসলে এটার মধ্যে আপনি বিনিয়োগ করে লাভবান হইতে পারবেন এরকম কিছু কিন্তু আমরা দেখতেছি না। তারপরও আপনার খুশি, আপনি চাইলে নিতে পারেন। যতগুলো ইসলামিক ব্যাংক আছে তার মধ্যে ভালো। তো আমরা আবারও সংক্ষেপে বলে দিই, আপনি যদি ব্যাংকিং শেয়ার সিলেক্ট করতে চান, যে জিনিসটা করবেন, এই যে fiscal.ai এ গিয়ে ব্যাংক শেয়ার করবেন। এখানে আপনি রিটার্ন অন ইকুইটি কমপক্ষে সর্বনিম্ন নেবেন 10% রানিং বছরে। রেভিনিউ গ্রোথটা 5 বছরের নিবেন, যে কমপক্ষে যাতে 10% থাকে, 10%। আর ওইটা 5 বছরের নিবে 10%। আর ইপিএসটা 5 বছরের আপনি নেবেন ডবল ডিজিটে 10%। আর এই বছরও যাতে রানিং বছরও 10% থাকে, এই রকম নিয়ে যদি আপনি একটা তল্লাশি দেন, দেখবেন যে আপনি কয়েকটা, মাত্র হাতে গোনা কয়েকটা ব্যাংক পাবেন। মাত্র 3টা ব্যাংক পাচ্ছেন, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক। তো আপনি ব্যাংকিং শেয়ারে যদি আপনার সমস্যা না থাকে, এই 3টা ব্যাংকেই, যেমন সিটি ব্যাংক অলরেডি ঘোষণা করেছে ডিভিডেন্ড 15%, শেয়ার 15% তার হচ্ছে স্টক। এর পাশাপাশি প্রাইম ব্যাংকও 30% ঘোষণা করেছে, 25% ক্যাশ, 5% শেয়ার। উত্তরা ব্যাংকও কয়েকদিনের মধ্যে ঘোষণা কিন্তু করবে। এই ব্যাংকগুলো এক শব্দে এই জন্যই ভালো, এদের ইপিএস বৃদ্ধি পাচ্ছে, আর ওইটা 15%-এর উপরে রেভিনিউ গ্রোথ আছে, রিটার্ন অন ইকুইটিটাও ভালো। তো আপনি যদি কিছু না বুঝেন, কিছুই বলার দরকার নাই। এই যে এখন মোটামুটি এপ্রিল মাসটা ডিভিডেন্ড দিবে, এখন আর নতুন করে শেয়ার না কিনে 1-1.5 মাস অপেক্ষা করেন। রেকর্ড ডেটের পরে দেখবেন যে ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে এগুলোর দামটা সহনীয় পর্যায়ে এসেছে। তখন সিটি, প্রাইম, উত্তরা 3 ব্যাংকে আপনার মন চাইলে 3 লাখ টাকা শেয়ার কিনে আপনি রেখে দেন, কিছুই করার দরকার নেই। আপনি দেখবেন যে 1 বছরে জাস্ট এই শেয়ারটা, যেমন যদি যদি এইরকম যে বুদ্ধিটা আমরা শিখাই দিলাম, এটাতে যদি আপনি সিটি ব্যাংকের যদি শেয়ার ক্রয় করে রাখতেন গত বছর, বা
আমরা ধরেন যে প্রাইম ব্যাংক দেখি কত পার্সেন্ট দিল। পিআরআইএমই প্রাইম ব্যাংক এই ক্যাটাগরির শেয়ার। তো প্রাইম ব্যাংকে দেখেন যে 35%, যদি আপনি কিছুই করার লাগতো না, রেকর্ড ডেটের পরে সহনীয় মাত্রা যখন ছিল, আর এখন যদি বিক্রি করেন তাহলে আপনি 35%। এবারও আগামীবারও এরকম হবে। যদি সিটি ব্যাংক কিনে রাখতেন, সিটি ব্যাংকে যদি করতেন 53% আপনি কিন্তু লাভ পাইতেন। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ভালো না। এই খারাপ অবস্থায় যে এই ব্যাংকগুলা ভালো করতেছে, এটাই হচ্ছে এদের স্ট্যান্ড। তো এই জন্য যারা এই শেয়ার বাজার রিলেটেড আরো জানতে চান, বুঝতে চান দীর্ঘমেয়াদে, কারণ শেয়ার বাজার একটা জ্ঞান নির্ভর জায়গা, আমাদের রেকর্ডের ভিডিও আছে, সেগুলো নিতে পারেন, আশা করি উপকৃত হবেন। আর ইসলামিক ধারার ব্যাংকগুলোর অবস্থা ভালো না, তার মধ্যে শাহজালাল ইসলামিকটাই ভালো। তো আপনি যদি চান এইটা নিতে পারেন। কিন্তু আবার যদি আমরা বাকি অন্যান্য ভালো ব্যাংকের সাথে শাহজালাল ইসলামিক ব্যাংকের তুলনা করি, তাহলে এই ব্যাংকটাতে আপনি বিনিয়োগ করে লাভবান হইতে পারবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।